সাধারণত দেখা যায় কি প্রিপোজিশনগুলো আমরা শিখতে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে ফেলি, কিন্তু তোমরা দেখো আমরা যদি প্রিপোজিশন শেখার আগেই যদি আমরা এই বিষয়গুলো খেয়াল করি যে সাবজেক্টটা ডাইনামিক অর্থাৎ গতিশীল কিনা বা স্ট্যাটিক বা স্থির কিনা বা মুভমেন্ট টুয়ার্ডস কোনো দিকে যাচ্ছে কিনা বা প্লেস কোন স্থানে যাচ্ছে সেই প্লেসটা ডাইমেনশনটা কি, সেটা ফ্ল্যাট কিনা, সেটা হরাইজন্টালি আছে কিনা, সেটা ভার্টিক্যালি আছে কিনা, সেইটা যদি ঠিক করে আমরা দেখি তাহলে প্রিপোজিশন খুব সহজেই আমরা শিখব, আর কোনো দিন ভুল হবে না বা কোনো ডাউট থাকবে না। টু, এই প্রিপোজিশনটি একটা কমন প্রিপোজিশন যা কিনা সাবজেক্টের ডেস্টিনেশন বা গন্তব্য প্রকাশ করে। তো রবি ইজ ওয়াকিং টু দ্য বাস স্টপ, এই সেন্টেন্সটিতে সাবজেক্ট রবি এর ডেস্টিনেশন দেখাচ্ছে বাস স্টপ, তো সেই কারণে এখানে টু এই প্রিপোজিশনটি বসেছে ডেস্টিনেশন কোন দিকে, বাস স্টপের দিকে। অনু ইজ ড্রাইভিং টু দ্য এয়ারপোর্ট, এই সেন্টেন্সটিতে একইভাবে অনুর ডেস্টিনেশনটা কি, এয়ারপোর্ট, তো এই ডেস্টিনেশন বোঝাচ্ছে সেই কারণে আমরা টু বোঝাচ্ছি। অনু এখন কোন পজিশনে আছে তা আমরা জানি না, অনু যাচ্ছে, ড্রাইভিং করে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। নেক্সট সেন্টেন্সটিতে দেখো দ্য গার্ল ইজ ওয়াকিং ইন টু দ্য টয় হাউস, তোমরা এই বাড়ির মধ্যে বা একটা ঘরের মধ্যে প্রবেশ করেছো বাই টাচিং দ্য এন্ট্রান্সটা তোমরা ছুঁয়েছো, ছুঁয়ে ঢুকেছো, এই যে একটা ডাইনামিক ব্যাপার, এই যে গতির ব্যাপার বোঝাচ্ছে সেই কারণে এখানে ইনটু বসেছে। দ্য গার্ল ইজ ওয়াকিং আউট অফ দ্য টয় হাউস, এটাও একটা ডাইনামিক বোঝাচ্ছে, একটা গতি বোঝাচ্ছে। তো আউট অফ গতি নিয়ে সে বার হয়ে আসছে এন্ট্রান্স দিয়ে। তো তোমরা আরেকটি বাক্য দেখো দ্য গার্ল ইজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য টয় হাউস, অ্যারাউন্ড এই যে মুভমেন্টটা বোঝাচ্ছে চারিপাশে, তো এই টয় হাউসের চারিপাশে ঘুরছে সেই কারণে আমাদের যে প্রিপোজিশনটা আমরা ব্যবহার করলাম সেটা হচ্ছে অ্যারাউন্ড। দ্য গার্ল ইজ ওয়াকিং অ্যারাউন্ড দ্য টয় হাউস, তো এটা কি প্রকাশ করছে, একটা সার্কুলার মুভমেন্ট, ওই গার্লটা ওয়াক করছে টু এ সার্কুলার ডিরেকশন, সার্কুলারভাবে মুভমেন্ট করলেও মেয়েটি কিন্তু টয় হাউসটাকে ছুঁচ্ছে না, নট টাচিং দ্য টয় হাউস, দ্য গার্ল ইজ মুভিং অ্যারাউন্ড দ্য হাউস। আবার এই বাক্যটি দেখো দ্য গার্ল ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য টয় হাউস, টুয়ার্ডস এর উদ্দেশ্য আমরা জানি না যে ঘরের মধ্যে ঢুকবে কিনা, ঘরের পাশ দিয়ে চলে যাবে কিনা, কিন্তু ঘরের দিকে যাচ্ছে, এই যে মুভমেন্ট, এই কারণে আমরা বলতে পারি এই ক্ষেত্রে দ্য গার্ল ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য টয় হাউস। ঠিক উল্টোটা যদি আমরা ভাবি যে ঘরের দিক থেকে আসছে তুমি দেখেছো, ঘর থেকে বেরিয়েছে কিনা তুমি দেখোনি, দ্য গার্ল ইজ ওয়াকিং অ্যাওয়ে ফ্রম দ্য টয় হাউস, অর্থাৎ ঘরের দিক থেকে আসছে তোমরা এটা দেখতে পেয়েছো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই বলতে পারো দ্য গার্ল ইজ ওয়াকিং অ্যাওয়ে ফ্রম দ্য টয় হাউস। তো যদি ওই টয় হাউসটার পাশ কাটিয়ে মেয়েটি চলে যায় তখন আমরা কি বলবো যে দ্য গার্ল ইজ ওয়াকিং পাস্ট দ্য টয় হাউস। তোমরা এমনভাবে দেখছো তোমরা সামনের দিক থেকে যাচ্ছে হতে পারে, আবার ওই টয় হাউসের পেছন দিক থেকে যাচ্ছে হতে পারে, পাশ কাটিয়ে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই প্রিপোজিশনটা পাস্ট, এই প্রিপোজিশনটা কাজে লাগে। এই ক্ষেত্রে কি হচ্ছে দ্য গার্ল ইজ ওয়াকিং ওয়ান সাইড টু অ্যানাদার সাইড অফ দ্য টয় হাউস, মেয়েটি যদি টয় হাউসটার সামনে দিয়ে ঘুরঘুর করতো তাহলে আমি বলতে পারতাম দ্য গার্ল ইজ ওয়াকিং ইন ফ্রন্ট অফ দ্য টয় হাউস, আর যদি পেছন দিক থেকে ঘুরঘুর করতো তাহলে বলতে পারতাম দ্য গার্ল ইজ ওয়াকিং বিহাইন্ড দ্য টয় হাউস। এবং তোমরা লক্ষ্য করো এই প্রতিবারই ডাইনামিক অর্থাৎ গতিশীলতা প্রকাশ করছে। দ্য ক্যাট ইজ জাম্পিং অন টু দ্য টেবল, অর্থাৎ বিড়ালটি টেবিলের ওপরে লাফ দিয়ে পড়লো, নিচে ছিল, ওর প্লেসটা ছিল গ্রাউন্ড লেভেলে, সেখান থেকে ও মুভমেন্টটা হলো ওপরের দিকে এবং সে টেবিলটার উপরে লাফ দিয়ে পড়লো, এই ডাইনামিক ব্যাপারটা রয়েছে। অন টু অর্থাৎ তার প্রথমে টুয়ার্ডস ছিল টু, তার প্লেসটা ছিল টেবিল, তার উপরে গিয়ে টাচ করেছে অন টু দ্য টেবিল। এবার যদি ওই টেবিলের থেকে আবার লাফ দিয়ে ফ্লোরের পরে পড়ে দ্য ক্যাট ইজ জাম্পিং অফ দ্য টেবিল, অর্থাৎ টেবিলের থেকে, টেবিলে ছিল তখন, টেবিল থেকে জাম্প দিয়ে ফ্লোরের পরে সে পড়েছে। ফর এক্সাম্পলটা দেখো দ্য ক্যাট ইজ জাম্পিং ওভার দ্য টেবিল, অর্থাৎ এখানে কি হচ্ছে ওভারটা হচ্ছে অ্যাবভ প্লাস অ্যাক্রস, অর্থাৎ ওই টেবিলটাকে না ছুঁয়ে টেবিলের উপর দিয়ে জাম্প দিয়ে পড়েছে। এক্ষেত্রে মনে রাখবে যে নেভার টাচ দ্য টেবিল, অর্থাৎ টেবিল কিন্তু সে ছুঁচ্ছে না। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, এখানে কোনো মুভমেন্ট নেই, এখানে বিড়ালটা টেবিলের নিচে আছে, অর্থাৎ বিড়ালটা স্ট্যাটিক পজিশনে আছে, বিড়ালটা নড়ছে না। কিন্তু যদি ওই লিখতাম দ্য ক্যাট ইজ ওয়াকিং আন্ডার দ্য টেবিল, যে আমরা ওয়াকিং এই ভার্বটি লিখে দিলাম তার অর্থ হচ্ছে ক্যাটটার এখন মুভমেন্টটা ডাইনামিক হয়ে গেছে, দ্য ক্যাট ইজ ওয়াকিং আন্ডার দ্য টেবিল, অর্থাৎ একই। আমরা বলতে পারি দ্য বোট ইজ ইন দ্য টানেল, অর্থাৎ বোটটা কোথায় রয়েছে, টানেলের মধ্যে রয়েছে, কিন্তু দেখো টানেলটার উপর একটা ব্রিজ রয়েছে, তাহলে এখানে কি বোঝাচ্ছে, এখানে একটা স্ট্যাটিক অর্থাৎ স্থিরতা বোঝাচ্ছে, কোনো ডাইনামিক মোশন নেই, স্থির হয়ে আছে, তো সেই টানেলের মধ্যে আছে তাই ইন, আবার ব্রিজের নিচে আছে তাই আন্ডার। তো আমাদের প্রিপোজিশন এখানে কি ছিল, ইন এবং আন্ডার, কিন্তু আবার যখন এটা ডাইনামিক হয়ে গেল অর্থাৎ একটা গতিশীলতা বোঝালো, দ্য বোট ইজ গোয়িং থ্রু দ্য টানেল, অর্থাৎ বোটটি টানেলের এক প্রান্ত থেকে যাত্রা শুরু করেছিল, অপর প্রান্তে সে দিকে চলে যাচ্ছে। একইভাবে দেখো ব্রিজের উপরে যদি বাস থাকে স্ট্যাটিক পজিশনে অর্থাৎ স্থিরতা রয়েছে, তাহলে বলতেই পারি আমরা
দ্য বাস ইজ অন দ্য ব্রিজ। তবে এটা যদি অ্যাকশন বোঝায় বা ডাইনামিক মোশন বোঝায়, দ্য বাস ইজ গোয়িং অ্যাক্রস দ্য ব্রিজ, অর্থাৎ প্রিপোজিশনটা তখন অ্যাক্রস হলো। কীভাবে হতে পারে, হি ইজ অন দ্য ব্রিজ, সে ব্রিজের উপরে রয়েছে, কিন্তু সে যদি মুভমেন্ট করে ব্রিজ থেকে, সে এখন স্থির আছে বলে হি ইজ অন দ্য ব্রিজ, কিন্তু মুভমেন্ট হলে হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য ব্রিজ। আমাদের এখানে প্রিপোজিশন হলো অ্যাক্রস। তো এখন একটা ভেরি কমন সিচুয়েশন হলো স্টেয়ার বাই স্টেয়ার কেসেস, সিঁড়ি দিয়ে আমরা যেমন ওঠানামা করি, এই ব্যাপারটা অনেক সময় অনেকের ক্ষেত্রে গোলমাল সৃষ্টি করে যে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব। তো তোমরা দেখো, সিঁড়ির যে নিচের পজিশন সেটা হচ্ছে ডাউন স্টেয়ার, এবং সিঁড়ির যে ওপরের পজিশন সেটা হচ্ছে আপ স্টেয়ার। এখন কেউ যদি সিঁড়ির নিচের দিকে থাকে, সিঁড়ি স্ট্যাটিক পজিশনে আছে, সে স্থির হয়ে আছে, তখন আমরা বলতে পারি হি ইজ অ্যাট দ্য বটম, অথবা হি ইজ ডাউন স্টেয়ার্স, অর্থাৎ সে কিসে আছে, হি ইজ অ্যাট দ্য বটম অফ দ্য স্টেয়ার্স, একদম নিচে আছে, এখন সে চলা শুরু করলো। তাহলে আমরা কি বলবো, দ্য ম্যান ইজ ওয়াকিং আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছে, মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে, দ্য ম্যান ইজ ওয়াকিং আপ দ্য স্টেয়ার্স, আবার উপরের দিকে চলে গেছে, আবার স্ট্যাটিক পজিশনে চলে আসলে দ্য ম্যান ইজ আপ স্টেয়ার্স, এবং ওই পজিশনে প্রিপোজিশন হবে দ্য ম্যান ইজ অ্যাট দ্য টপ অফ দ্য স্টেয়ার্স, প্রিপোজিশনটি হলো অ্যাট। তো একইভাবে আমরা যদি অপোজিটলি বলি যে ও উপরের দিকে রয়েছে, লোকটি উপরের পজিশনে রয়েছে, নিচের দিকে যখন নামা শুরু করবে, ওই অপোজিট হবে আপের অপোজিট ডাউন, দ্য ম্যান ইজ ওয়াকিং ডাউন দ্য স্টেয়ার্স, এবং আবার যখন নিচের পজিশনে চলে আসবে ডাউন স্টেয়ারে, তখন আমরা আবার বলবো দ্য ম্যান ইজ অ্যাট দ্য ডাউন স্টেয়ার্স। তো এতক্ষণ তোমরা দেখলে প্রিপোজিশনস অফ মুভমেন্ট। তো চলো শুরু করি এবার প্রিপোজিশনস অফ প্লেস। যদি একটা জানলার গোবরাট বা জানলার কোনো একটা উইন্ডো পেনের কাছাকাছি, জানলার কাছে যে ছোট একটা অংশ আছে, ওখানে একটা ভেস রয়েছে একটা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাট, দ্য ফ্লাওয়ার ভেস ইজ অ্যাট দ্য উইন্ডো, দ্য ফ্লাওয়ার ভেস ইজ অ্যাট দ্য উইন্ডো। অ্যাট একটা ছোট স্পেসিফিক পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট বোঝালে তবে আমরা অ্যাট এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। যেমন দ্য ম্যান ইজ অ্যাট দ্য ডোর, অর্থাৎ স্পেসিফিক পয়েন্টটা হচ্ছে ডোর, দরজার ঠিক কাছে রয়েছে, তাই আমরা বলতে পারি দ্য ম্যান ইজ অ্যাট দ্য ডোর। একটা বিশেষ স্পেসিফিক পয়েন্ট বলতে একটা নির্দিষ্ট পয়েন্টে, নির্দিষ্ট বিন্দুতে অবস্থান, তার এই স্ট্যাটিক অবস্থান, গতিময়তা নেই, এখানে স্থির অবস্থানে রয়েছে। তো আরেকটা বলতে পারি দ্য ডোর ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য লেন, দরজাটা কোথায় আছে, এই গলিটার ঠিক শেষ প্রান্তে, ওটা একটা স্ট্যাটিক পয়েন্ট এবং ওটাও একটা প্লেস বোঝাচ্ছে, একটা স্পেসিফিক পয়েন্ট, সেই কারণে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। হি লিভস অ্যাট 16/4 নতুন পুকুর রোড। আমরা এই যে লিখলাম যে 16/4 এ স্পেসিফিক পয়েন্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা, নাম্বার দ্বারা নির্দিষ্ট জায়গাটা উল্লেখ করে দিলাম, কিন্তু দেখো যদি আমরা এই নাম্বারটা ওখান থেকে অমিট করে দিই, বাদ দিয়ে দিই, তবে কখনোই আমরা অ্যাট লিখতে পারি না, আমাদের লিখতে হবে অন নতুন পুকুর রোড। যদি স্পেসিফিক অবস্থান বোঝায় তবে আমাদের এই নাম্বারটা থাকবে এবং আমরা অবশ্যই লিখবো অ্যাট, হি লিভস অ্যাট 16/4 নতুন পুকুর রোড। কিন্তু যদি স্পেসিফিক এই নাম্বারটি না থাকে 16/4, এটাকে আমরা অমিট করে দিই বা ডিলিট করে দিই, তখন যেটা পড়ে থাকলো শুধু নতুন পুকুর রোড, তখন আমাদের অবশ্যই লিখতে হবে হি লিভস অন নতুন পুকুর রোড, আমরা অ্যাট আর লিখতে পারবো না। এভাবে কোনো ইভেন্টস বোঝালে আমরা অ্যাট ব্যবহার করে থাকি, যেমন আমরা বলতে পারি হি ইজ অ্যাট এ মিটিং, হি ইজ অ্যাট এ কনফারেন্স, হি ইজ অ্যাট এ পার্টি। একটা বিল্ডিং বোঝালে, অর্থাৎ যেখানে কোনো ইভেন্টসটা ঘটছে, অ্যাক্টিভিটিটা টেক্স প্লেস হচ্ছে বিল্ডিংস, এই ক্ষেত্রে আমরা স্পেসিফিক বিল্ডিংটার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে থাকি, যেমন অ্যাট দ্য সিনেমা, অ্যাট দ্য টাউন হল, অ্যাট দ্য লাইব্রেরি, অ্যাট দ্য পুলিশ স্টেশন, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাট এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে এখানে অবশ্যই সাথে একটা আর্টিকেল থাকবে, আমরা এই আর্টিকেলটা বাদ দিতে পারবো না। নেক্সট, সামবডিজ হাউস, কোনো কারোর হাউস বোঝালে এটা একটা নির্দিষ্ট বোঝাচ্ছে, একটা স্পেসিফিক কারোর বাড়ির নাম উল্লেখ করে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাট এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। যেমন হি ইজ অ্যাট মন্ডলস হাউস, সে মন্ডলদের বাড়িতে রয়েছে, হি ইজ অ্যাট মন্ডলস হাউস। শি লিভস অ্যাট হার প্যারেন্টস হাউস, সে তার পিতামাতার বাড়িতে পিতামাতার সঙ্গে বাস করে। আমরা একটা সুন্দর পার্কে থেমেছিলাম, উই স্টপড অ্যাট এ নাইস পার্ক। অ্যাট একটা স্পেসিফিক জায়গা বোঝাচ্ছে, পার্ক, নাইস পার্ক, অ্যাট বসেছে। দ্য ট্রেন টু শিয়ালদা স্টপস অ্যাট ব্যারাকপুর, এখানে লক্ষ্য করে এটা একটা এক্সেপশন, ব্যারাকপুর একটা বড় জায়গা, কিন্তু তবু অ্যাট বসেছে এই ক্ষেত্রে, স্পেসিফিক স্টেশনের ক্ষেত্রে কখনোই কিন্তু আমরা যদি ওটা সিটি বা টাউন বোঝাই অ্যাট ব্যবহার করি না, আমরা ইন ব্যবহার করে থাকি। এছাড়া কিছু স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন আছে, তো সেই স্ট্যান্ডার্ড এক্সপ্রেশনগুলি হচ্ছে হি ইজ অ্যাট স্কুল, হি ইজ অ্যাট হোম, হি ইজ অ্যাট ইউনিভার্সিটি, হি ইজ অ্যাট ওয়ার্ক, হি ইজ অ্যাট রিসেপশন, হি ইজ অ্যাট চার্চ। এই প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো কখনো আমরা দ্য এই আর্টিকেলটি ব্যবহার করব না। তো এক্সপ্রেশনগুলিতে আমরা এইভাবে বলতে পারি না হি ইজ অ্যাট দ্য স্কুল, এখানে দ্য এই প্রিপোজিশনটা বসবে না। নেক্সট, প্রিপোজিশন অন, একটা সারফেস বোঝালে আমরা অন এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। এখানে লক্ষ্য করো একটা ফ্ল্যাটেন সারফেস, সেটা ভার্টিক্যালি হতে পারে, হরাইজন্টালি হতে পারে, সেই ফ্ল্যাটেন সারফেসে টাচ করে থাকলে আমরা অন এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। দেয়ার ইজ সাম গ্রাফিটি অন দ্য ওয়াল, এই অন দ্য ওয়াল, ওয়ালটা ভার্টিক্যালি রয়েছে এবং তার গায়ে টাচ করে রয়েছে ছবিগুলি, সেই কারণে আমরা
ওটা বলতে পারি। সিলিং টাচ করে একটা ফ্যান রয়েছে, আমাদের মাথার উপরে রয়েছে কিন্তু সিলিংটা টাচ করে রয়েছে বলে আমরা বলবো দেয়ার ইজ দ্য ফ্যান অন দ্য সিলিং। দেয়ার ইজ আ বাকেট অন দ্য ফ্লোর, তো ফ্লোরটা টাচ করে রয়েছে একটা বালতি, সেই কারণে আমরা বলতে পারি দ্য বাকেট ইজ অন দ্য ফ্লোর। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে টাচ করে রয়েছে সারফেসের উপরে, দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য পিকচার ইজ অন দ্য পেজ, একটা ছবি একটা পেজের উপরে ছাপানো রয়েছে, দ্য পিকচার ইজ অন দ্য পেজ। উই আর ওয়াচিং মুভি অন দ্য টেলিভিশন, টেলিভিশনের সারফেসের উপরে ভার্টিক্যালি ছবিটি দেখা যাচ্ছে, আমরা কখনো ইন দ্য টেলিভিশন বলবো না, দ্য মুভি ইজ শোয়িং অন দ্য টেলিভিশন, অথবা উই আর ওয়াচিং মুভি অন দ্য টেলিভিশন। তো এই সারফেসগুলি হরাইজন্টাল, ভার্টিক্যাল, প্যারালাল বিভিন্নভাবে থাকতে পারে। অন, এই প্রিপোজিশনটা অনেক সময় কিছু অ্যাটাচ টু, অর্থাৎ কিছু যদি আমাদের দেহের সাথে বা কোনো কিছুর সাথে সংযুক্ত থাকে, অর্থাৎ অ্যাটাচ টু, এটা বোঝালে আমরা অন ব্যবহার করব। যেমন সে একটা আংটি পরে আছে, সেটা এইভাবে আমরা এক্সপ্রেস করব, শি ইজ ওয়ারিং আ রিং অন হার ফিঙ্গার। একইভাবে দেয়ার আর টু ম্যাঙ্গোজ অন দ্য ট্রি, গাছে স্পর্শ করে দুটো আম রয়েছে, দেয়ার আর টু ম্যাঙ্গোজ, দেয়ার আর সো মেনি ম্যাঙ্গোজ অন দ্য ট্রি, দেয়ার আর টু ম্যাঙ্গোজ অন দ্য ট্রি। কোস্টাল লাইন অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চল বা রিভার সাইড, এরকম কিছু জায়গা বোঝালে আমরা অন এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। যেমন মুম্বাই ইজ অন দ্য কোস্ট অফ আরাবিয়ান সি, একইভাবে বারাণসী ইজ অন দ্য রিভার গাঞ্জেস। হতে পারে এরকম বোঝাচ্ছে যে গঙ্গার উপরে বারাণসী শহর, কিন্তু তা নয়, আমাদের প্রিপোজিশনটা বোঝাচ্ছে গঙ্গার গা ঘেঁষে বারাণসী শহর, এবং সেই টাচটা বোঝাচ্ছে। এখানে কি হচ্ছে, ইট রেফার্স টু নেক্সট টু, বারাণসী ইজ নেক্সট টু দ্য রিভার গাঞ্জেস, অথবা মুম্বাই ইজ নেক্সট টু দ্য কোস্ট অফ আরাবিয়ান সি। একইভাবে এই নেক্সট টু কিন্তু আমরা বলা বা লেখার সময় লিখবো না, নেক্সট টু আমরা বোঝানোর জন্য বলছি, অবশ্যই আমরা এই প্রিপোজিশন অনটা লিখবো। হি লিভস অন চাঁদনি চক স্ট্রিট, এখানে পার্টিকুলার কোনো স্ট্রিট বোঝাচ্ছে না, একটা কোনো সংখ্যা নেই, এটা এখন এরকম না কিন্তু যে চাঁদনি চক স্ট্রিটের ওপরে সে বাস করে। নেক্সট টু চাঁদনি চক স্ট্রিট, এটা বোঝাতে আমরা অন এই প্রিপোজিশনটা ব্যবহার করি। কিছু স্ট্যান্ডার্ড এক্সপ্রেশনস আমরা অন দিয়ে দেখে নিই, যেমন অন এ ফার্ম, অন দ্য লেফট অথবা অন দ্য রাইট। একটা বিল্ডিংয়ের মধ্যে যদি গ্রাউন্ড ফ্লোর থাকে তোমরা অবশ্যই বলবে অন দ্য গ্রাউন্ড ফ্লোর, কখনো তোমরা ইন দ্য বলবে না। তো এগুলো স্ট্যান্ডার্ড এক্সপ্রেশনস, অন দ্য গ্রাউন্ড ফ্লোর, অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য সেকেন্ড ফ্লোর, অন দ্য থার্ড ফ্লোর। বিল্ডিংয়ের মধ্যে অন দ্য রেডিও, আমরা গানটা শুনছি রেডিওর মধ্যে না, ইন দ্য রেডিও না, দ্য অডিও ইজ অন দ্য রেডিও, আ সং অন দ্য রেডিও। অন টেলিভিশন, একটুখানি আগে আমি বললাম দ্যার ইজ এ মুভি শো অন টেলিভিশন। অন আ শিপ, কোনো একটা জিনিস আছে একটা জাহাজের উপরে, অন আ শিপ। নেক্সট প্রিপোজিশন ইন, ইন একটা এনক্লোজ স্পেস, একটা 3 ডাইমেনশন স্পেসের মধ্যে বোঝালে তবেই আমরা ইন এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। আর লার্জ প্লেস উইথ বাউন্ডারিজ, অর্থাৎ একটা বড় স্থান যাতে বাউন্ডারি আছে এমন জায়গাতে আমরা ইন এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, বা অনেক বড় স্থানের ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করে থাকি, যেমন ইন দ্য ব্যাগ, ইন দ্য বেডরুম, ইন দ্য ফরেস্ট, ইন দ্য গার্ডেন, ইন দ্য কার পার্ক। দেয়ার আর সাম টয়েজ ইন দ্য ব্যাগ, হি ইজ ইন দ্য বেডরুম, অ্যানিমালস ইন দ্য ফরেস্ট। ফরেস্টটা যদিও মনে হয় যেন বাউন্ডারি নেই, তবু মনে রাখতে একটা বিরাট বড় স্থানের মধ্যে রয়েছে, একটা বাউন্ডারির মতো একটা স্থান, তাই জন্য আমরা বলি ইন দ্য ফরেস্ট। হি ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন, হি ইজ ইন দ্য কার পার্ক, দ্য কার ইজ ইন দ্য কার পার্ক। ক্যামেলস আর সিন ইন দ্য ডেজার্ট। ভেরি কমন কিছু ইউজেস দেখে নিই ইনের ব্যবহারে, যেমন হি লিভস ইন মুম্বাই, অমিত ইজ ইন মুম্বাই, অমিত ইজ ইন দ্য ভিলেজ, দে আর ইন আগ্রা টু ভিজিট তাজমহল। আছে এই কমন এক্সপ্রেশনগুলো ছাড়াও কিছু স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন আছে যেখানে আমরা ইন এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, যেমন আই এম রিডিং অ্যান আর্টিকেল ইন দ্য নিউজ পেপার। কনফিউজ হয়ে যাও যে আর্টিকেলটা নিউজ পেপারের উপরে রয়েছে, আমরা তো অন দিয়ে শিখলাম, তো এখানে কিন্তু অবশ্যই ইন হবে। দ্য ম্যান ইজ ইন বেড, হঠাৎ করে মনে হতে পারে অন বেড, কিন্তু স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন হবে দ্য ম্যান ইজ ইন বেড। একটা জিনিস লক্ষ্য করেছো কি, যে বেডের আগে আমি দ্য এই আর্টিকেলটা বলিনি, কখনোই তোমরা বলবে না দ্য ম্যান ইজ ইন দ্য বেড, দ্য এই আর্টিকেল এখানে বসে না, দ্য ম্যান ইজ ইন বেড। একইভাবে হি ইজ ইন হসপিটাল, দ্য এই আর্টিকেলটি বসবে না, হি ইজ ইন প্রিজন। এই সমস্ত এক্সপ্রেশনগুলোর ক্ষেত্রে আমরা কখনোই আর্টিকেল দ্য এটা ব্যবহার করে থাকি না। মাই প্যারেন্টস আর ইন দ্য ফটোগ্রাফ, এটা একটা এক্সেপশন। দ্য এরোপ্লেন ইজ ইন দ্য স্কাই। সিট ইন অ্যান আর্ম চেয়ার, অর্থাৎ চেয়ারের দুটো হাতল আছে এমন একটা চেয়ার, আর্ম চেয়ার, সেই ক্ষেত্রে আমরা ইন এই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। তো যেই আর্ম কথাটা বাদ যাবে তখন হবে সিট অন আ চেয়ার। সো হোপ ইউ এনজয় মাই ভিডিও। আই উইল বি ব্যাক with new lessons. Till then, take care.